আমি আজম ফারুক, যাত্রী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশে আমার একটা ছোট্ট ফ্ল্যাটের স্টাডি রুম। যদিও আমি লন্ডনে থাকি, বছরে একবার বাংলাদেশে আসি। এখান থেকেই মিডিয়ার কিছু কাজকর্ম এবং আমার লেখাপড়ার কাজকর্ম করি। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা 2010 সনে জাতীয় চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের ছবির পুরস্কার আমি গ্রহণ করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। এই ছবিটি আমি প্রযোজনা করেছি এবং এতে অভিনয় করেছি। পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। এবার আমি ইউটিউব চ্যানেল যাত্রী টিভি গঠন প্রসঙ্গে আপনাদের কাছে কিছু কথা বলবো। ইতিমধ্যে আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছি, সেই পোস্টটি আপনাদেরকে পড়ে শোনাব। দীর্ঘ 1 বছর আগে ইউটিউব চ্যানেল যাত্রী টিভির যাত্রা শুরু হয়েছিল, কিন্তু কিছু সমস্যা ও করোনা ভাইরাসের কারণে আমরা নিয়মিত এর সম্প্রচারণ অব্যাহত রাখতে পারিনি। আজ হতে এর পুনঃযাত্রা শুরু করলাম। এই চ্যানেলটি আমরা গতানুগতিক ধারার বাইরে রেখে একটি ভিন্ন মাত্রার অনুষ্ঠানমালা নিয়ে প্রচারিত করব। মূলত বর্তমান বিশ্বের সামাজিক সমস্যা তুলে ধরে তার প্রতিকার বিষয় নিয়ে থাকবে বস্তুবাদী আলোচনা। সেই সাথে দেশে বিদেশে অবস্থানরত বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে গড়ে তুলব একটি সেতুবন্ধন। তথাকথিত নোংরা রাজনীতির বাইরে থেকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সুস্থ ধারার চলচ্চিত্র, নাটক, প্রতিবেদন ও বিনোদনমূলক অনুষ্ঠান অবশ্যই থাকবে। উল্লেখ্য, অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে আমরা হব সোচ্চার। বিশ্বব্যাপী মানবতাবাদী সকল ধরনের সংগ্রামের সাথে অংশগ্রহণে থাকবে আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর। আপনাদের সার্বিক সহযোগিতা হোক আমাদের নতুন উদ্যোগের পাথেয়। বর্তমান পুঁজিবাদী গণতান্ত্রিক সমাজে গণতন্ত্র কতটুক প্রতিষ্ঠিত হয়েছে আজকে তা নিয়ে এক বিরাট প্রশ্ন। খোদ আমেরিকা থেকে শুরু করে চীন, রাশিয়া এবং আমাদের বাংলাদেশের কথা নয় বাদই দিলাম, বড় বড় দেশগুলিতেও গণতন্ত্র সেইভাবে প্রতিষ্ঠিত হয়নি। এই বিশ্ব শাসন করছে এখন পুঁজিবাদী সমাজ। একদিকে এক শ্রেণীর মানুষ অর্থের পাহাড় গড়ে তুলছে, আর অন্যদিকে খাদ্য বস্ত্রের অভাবে তিলে তিলে মৃত্যুবরণ করছে মানুষ। এই আমাদের বাংলাদেশের কথাও যদি বলি, এখান থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। ত্রাণ সামগ্রী যেগুলি বিতরণ করা হচ্ছে সেগুলি গরিবের ঘরে পৌঁছাচ্ছে না, সেগুলি তথাকথিত জনপ্রতিনিধিরা ওপেন মার্কেটে বিক্রি করছে। প্রশাসন বলেন, রাজনীতিবিদ বলেন, যাদের কথাই বলেন, যারাই দেশ চালাচ্ছে সবাই আজকে দুর্নীতির সাথে জড়িত। আমি নিজে দেখে এসেছি কানাডায় বেগমপাড়া নামে একটি এলাকায় তৈরি হয়েছে সমস্ত বাঙালিদের বাড়ি। এক একটা বাড়ির দাম কয়েক মিলিয়ন ডলার্স, এবং সেখানে থাকেন কারা? বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং অর্থ পাচারকারী লোকজনেরা। তো আজকে বিষয়টা হচ্ছে বাংলাদেশ এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যেই অবস্থার উত্তরণ ঘটাতে গেলে শুধুমাত্র সরকার পরিবর্তন ঘটালেই যে অবস্থার পরিবর্তন হবে তা আমি বিশ্বাস করি না। আজকে এই দলকে সরিয়ে আরেক দলকে বসান, সমস্যা একই থেকে যাবে। কারণ দেশ যারা চালাচ্ছে সরকারের পিছনে থেকে তারা হচ্ছে দুর্নীতিবাজেরা। আজকে বাংলাদেশে যে দুর্নীতি এই গত কয়েক মাসে প্রকাশিত হয়েছে,
সারা বিশ্বব্যাপী, সারা বিশ্ব হতবাক। এইগুলি হচ্ছে বাংলাদেশে, অথচ বাংলাদেশের সরকার নীরব নিশ্চুপ হয়ে বসে আছে। কারণ এদের করার কোনো ক্ষমতা নাই। দুর্নীতিবাজরা সরকারের চাইতে শক্তিশালী। সরকার তো এখানে একটা পুতুলের মতোই কাজ করছে। এখানে মন্ত্রীরা আছে, তারা জানে তাদের কর্মকাণ্ড সম্পর্কে কি, কিছুই জানে না। তো আমাদের যেটা করতে হবে যে বর্তমান সময়ে ওই রাস্তায় রাজপথে মিছিল করে এই সমস্যাগুলি সমাধান করা যাবে না। বর্তমান যুগটা হচ্ছে আধুনিক প্রযুক্তির যুগ, ডিজিটাল যুগ। আমাদের ইন্টারনেটের মাধ্যমেই এর প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং এদের মুখোশ উন্মোচন করতে হবে। আজকে যারা দুর্নীতি করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, তাদের চিত্র আমরা তুলে ধরবো আজকে ইন্টারনেটে। এবং মানুষ নাই খেয়ে মরছে, তাদের আজকে দেখার জন্য কেউ নেই, এগিয়ে যাচ্ছে। বন্যায় ভেসে যাচ্ছে মানুষ, গ্রামের পর গ্রাম, কৃষকরা সর্বহারা। সেই চিত্র কোথায়? উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, কোথায় উন্নয়নের মহাসড়ক? আজকে আমরা পড়ে আছি একটা জীর্ণ শীর্ণ দেশে, যেখানে সামনে আমাদের কি ভবিষ্যৎ আমরা জানি না। এই যে করোনা ভাইরাসের সময়ে মানুষ মরছে, কত মানুষ মরছে, কত মানুষ আক্রান্ত হচ্ছে, তার হিসাব কি আমরা জানি? কিছুই জানি না। দেখানো হচ্ছে 37 জন 38 জন মারা যাচ্ছে প্রতিদিন। দেশে তো লক্ষ লক্ষ মানুষ এমনি ন্যাচারালি মৃত্যুবরণ করে, কিন্তু সেখানে কত সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে আমরা জানি না। আমাদেরকে আজকে সে সমস্ত তথ্য দেওয়া থেকে বিরত রেখেছে মিডিয়াগুলিকে। মিডিয়াগুলির কি কাজ হচ্ছে এখন বর্তমান সময়ে? সেই নাচ গান দেখানো, পুরনো ছবি দেখানো, নাটক দেখানো, এগুলি হচ্ছে মিডিয়ার কাজ। এটা অত্যন্ত দুঃখজনক। সারা বিশ্বে যেখানে মিডিয়াগুলি এত ব্যাপকভাবে জনগণের পক্ষে কাজ করে যাচ্ছে, সেই ব্রিটেন থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে সরকার মিডিয়াকে দেখে ভয় পায়, কাঁপে। আর আমাদের দেশে মিডিয়াগুলি সরকারকে দেখে থরথর করে কাঁপতে থাকে। কিসের জন্যে? যে কিছু অর্থবিত্ত কামাই করছে তথাকথিত মিডিয়ার নামে। আজকে তাই এই টেলিভিশন দিয়ে, পত্রপত্রিকাগুলি দিয়ে আমরা সঠিক তথ্য পাবো না। কারণ যারাই এখানে সত্য কথা বলার চেষ্টা করবে তাদেরকেই স্তব্ধ করে দেওয়া হবে। আপনারা দেখেছেন আমাদের কয়েকজন সাংবাদিক সত্য কথা বলতে গিয়ে কী ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছে। সারা বিশ্বে শহীদুল আলমের কথা প্রচারিত হয়েছে, আপনারা জানেন। তাই আমি বসবাস করি ইংল্যান্ডে এবং আমার যাত্রী টিভি রেজিস্টার্ড ইন ইংল্যান্ড, এবং এটার মধ্যে দিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে সেই সরকার বিরোধী আন্দোলন ফান্দোলনে আমি যাব না। আমরা যাব একটি সামাজিক আন্দোলন গড়ে তুলব এবং বিশ্বব্যাপী প্রতিটি দেশে যেখানে যেখানে আমাদের বাংলা চ্যানেল রয়েছে সবার সাথে আমরা সংযুক্ত হয়ে সারা বিশ্বব্যাপী সামাজিক আন্দোলন, এই অত্যাচার, নিপীড়ন, বৈষম্য, সাম্প্রদায়িকতা, বর্ণবাদ ইত্যাদির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতেই হবে। আজকে ঘরে বসে থাকলে চলবে না। আজকে মিথ্যা কথা বলে হানাহানি, মারামারি, কাটাকাটি করা চলবে না। সাম্প্রদায়িকতা হতে আমাদের বেরিয়ে আসতে হবে, বর্ণবাদ হতে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আমরা সাদাদেরকে বর্ণবাদ বলে চিৎকার করি, বর্ণবাদী তো আমরা বেশি। আজকে আপনি বর্ণবাদের বিরুদ্ধে কথা বলছেন। আপনার মেয়ে যদি একটা ইংলিশ ছেলেকে বিয়ে করে আপনি খুশিতে আহ্লাদে নাচবেন, কিন্তু আপনার ছেলে যদি বা আপনার মেয়ে যদি একটা কালো ছেলে বা মেয়েকে ঘরে নিয়ে আসে বিয়ে করে, আপনি তাকে স্থান দিবেন না, অথচ বর্ণবাদের বিরুদ্ধে কথা বলছেন। তা আমাদের এই ধরনের হিপোক্রেসি থেকে বেরিয়ে আসতে হবে। কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে। এবং আজকে আমি অনেকের সাথেই আমার বিশ্বব্যাপী প্রতিটা দেশে
আমার ফেসবুকে আমার বন্ধু রয়েছে, অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে এগিয়ে যান, আমরা আছি। এবং আমি আজম ফারুক লন্ডনে 40 বছর যাবৎ অবস্থান করছি। সেখানে বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এবং অপর একটি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছি। সেই সাথে বাংলা সাহিত্য পরিষদ নামে একটি সংগঠন আমরা গড়ে তুলেছিলাম, আমরা সাংবাদিক এবং সাহিত্যিক বন্ধুবান্ধবরা মিলে, এবং যেটা ছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের সম্মিলিত একটি সংগঠন, যার প্রতিষ্ঠাতা সভাপতি হবার সুযোগ আমার হয়েছিল। এবং সেখানে আমরা ব্রিটেনে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড, গণমুখী সাংস্কৃতিক তৎপরতা চালিয়েছি, মে দিবস উদযাপন করেছি। এবং আজকে আমি গর্বের সাথে আপনাদের সামনে বলতে চাই, আজকে সারা বিশ্বব্যাপী যে বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রতিটা দেশে দেশে, প্রথমে এটা শুরু হয়েছিল পূর্ব লন্ডনের একটি ছোট্ট মাঠে, এবং সেটা আয়োজন করেছিল সাহিত্য পরিষদ। তৎকালীন সময়ে সাহিত্য পরিষদের সভাপতির দায়িত্বে ছিলাম আমি, এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই বৈশাখী মেলাটি উদ্বোধন করার। তো আজকে যেটা হচ্ছে যে আমাদের সাংস্কৃতিক কর্মীদেরকে এগিয়ে আসতে হবে এই সমস্ত নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে। রাজনীতিবিদরা তো ফেল করেছে। কিসের রাজনীতিবিদেরা? রাজনীতি জানে না, তারা সে সংসদে আজকে দাঁড়িয়ে বক্তৃতা করছে। তারা সংসদে, নির্বাচন নাই দেশে, কিচ্ছু নাই, অথচ এদের দাপটে সবাই কাঁপে। স্কুলের ছাত্রদেরকে রৌদ্রের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয় তথাকথিত মন্ত্রীদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্যে। এরা দেশের কি উদ্ধার করেছে? আমরা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশকে স্বাধীন করেছি, কষ্ট করেছি, থেকেছি। আমি যখন বারাঙ্গাপাড়ার শরণার্থী শিবিরে অবস্থান করতাম, আমি সেখানে দেখেছি মানুষ কত কষ্ট করে জীবনযাপন করে। প্রতিদিন সকালবেলায় বিভিন্ন ট্যান্ট হতে বৃদ্ধ এবং শিশুদের লাশ বেরিয়ে আসতো, আমরা সেগুলো পাহাড়ের নিচে নিক্ষেপ করে দিতাম। সেই দেশ লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ আজকে এত কষ্ট তিতিক্ষার পর কারাভোগ করছে তথাকথিত এবং এক শ্রেণীর ভুয়া মুক্তিযোদ্ধারা। কিসের মুক্তিযোদ্ধারা? এক মন্ত্রী, তার জন্ম হয়েছে 62 সনে, সে আজকে বাংলাদেশ ক্যাবিনেটের একজন মন্ত্রী হয়েছে, তখন তার বয়স ছিল 8। এবং এই যদি হয় একটা দেশের অবস্থা, তাহলে দেশটা কোথায় যাবে? আজকে এদের সম্পর্কে আমাদেরকে অবশ্যই সোচ্চার হতে হবে কোথাও না কোথাও থেকে। তবে আমি এই কথা বলতে চাচ্ছি না যে আমি এই বর্তমান সরকারকে উৎখাত করতে চাই, সেটা নয়। এই সরকারকে উৎখাত করে আরেক সরকারকে বসালেই হবে না। আজকে আমাদের সমাজে একটা আমূল পরিবর্তন আনতে হবে, এবং সেই পরিবর্তনটা আনতে হবে গ্রাসরুট থেকে। মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে, তাদের অধিকারের জন্যে তাদেরকে এগিয়ে আসতে হবে। শুধু মিছিল মিটিং করে, এবং আমরা কার বিরুদ্ধে মিছিল মিটিং করব? পুলিশ বলেন, র্যাব বলেন, সেনাবাহিনী বলেন, এরা তো আমাদেরই ভাই, আমাদেরই সন্তান। এরা চাকরি করে অর্থের জন্যে। এরা কি মানুষকে পেটানোর জন্য চাকরি করে? তা তো নয়। এদেরকে বাধ্য করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সরকার ক্ষমতায় এসে। আমাদের কারো বিরুদ্ধে আমাদের অস্ত্র ধরার, আঘাত করার কোনো রাজনীতির মধ্যে বা আন্দোলনের মধ্যে আমরা নাই। সোজা কথা, আমরা যেটা করতে চাই, সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্যে আমরা বিশ্বব্যাপী বাঙালিদেরকে নিয়ে আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলব। এই হচ্ছে আমাদের যাত্রী টিভি গঠন করার প্রধান শর্ত, এবং পরবর্তী সময়ে আপনাদের সাথে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। অনেক ধন্যবাদ।